আসসালামু আলাইকুম। আমার এই নিউজগুলোতে বিএনপির অনেক ভাইরা রাগ করেন, আমাকে কমেন্টে বকা দেন, গালি দেন, এবং এবং কি আমাকে জামাতের এজেন্ট বলেও ট্যাগ দেন। কিন্তু আমি ভাই ছোট মানুষ, কথাগুলো যে পয়েন্টে বলি সেগুলো হয়তো মানতে মানতে চান না, হিংসা করেন যখন নিজের উপর এসে পড়ে। আপনি আমাকে ট্যাগ দেন, আর যাই করেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি শেষ পর্যন্ত দেখলে আর ট্যাগ দিবেন না, আপনার ভাবনার জাগ্রত হবে ইনশাআল্লাহ। আপনারা অনেক সিনিয়র, বয়সের দিক থেকে হোক বা শিক্ষা দীক্ষার দিক থেকেও। অবশ্য আপনি আমার থেকে কম বুঝেন না, মাসাল্লাহ অনেক বুঝেন। শিক্ষিত আছেন, অশিক্ষিত আছেন, অনেক বড় বড় নেতা। আপনারা আপনারা রাজনীতি করেন, বিএনপির রাজনীতি। আপনাকে আমি ছোট একজন বিশ্লেষক হিসাবে বলছি, আপনি নির্বাচন আগামী নির্বাচন কতটা কঠিন হবে তা আপনার ধারণার অনেক বাইরে। আপনার চারপাশে হাতে গোনা 20 থেকে 30 জন বিএনপির লোক ঘুরে, বা রাজনৈতিক চাপের কারণে অনেক লোক আপনার পেছনে ঘুরে, আপনাকে ভয় পায়, সেজন্য সকাল থেকে সন্ধ্যা আপনার সাথে থাকে। আর আপনি সেই সব লোকদের দেখে মনে মনে ভাবছেন, আরে সবাই তো দেখি আমার দলের, সমাজের সবাই তো দেখি বিএনপি, তার মানে বিএনপি আগামী নির্বাচনে বিপুল ভোটে জয় পাবে। কিন্তু ভাই, বিশ্বাস করেন, আপনার পাশে সবাই আপনার না। আপনার দুশ্মনও আপনার সাথে তাল মিলিয়ে যাচ্ছে, কারণ বড় দলের সাথে যুক্ত থাকার কারণে আপনি এখন ক্ষমতাবান হয়ে গেছেন 5ই আগস্টের পরে। আমি যখন 5ই আগস্টের পরে জনাব তারেক রহমানের একটা বক্তব্য শুনেছিলাম, যে তিনি আহ্বান করছেন বিএনপির নেতা কর্মীদেরকে সংযত হতে, নিজের ক্ষমতাকে অপব্যবহার না করতে, কারণ আগামী নির্বাচন খুব কঠিন হবে। এসব কথা যখন জনাব তারেক রহমান সাহেব বলছিলেন, তখন বিষয়টা না বুঝলেও আজকের দিনে 1 বছর পর আমি নিজে রাজনৈতিক সচেতন একজন নাগরিক হিসেবে অনুধাবন করতেছি। তখনকার পরিস্থিতি দেখে আমি মনে করেছিলাম তারেক রহমান সাহেব এই কথা কেন বলছে। এবার বিএনপি তো নিশ্চিত ক্ষমতা যাবেই, কনফার্ম যাবেই। বিএনপি কি ক্ষমতা যাওয়া থেকে আটকানোর মতো কি কোনো মাইকেলাল আছে নাকি? শেখ হাসিনা পালানোর পর, তখনকার সময় বাংলাদেশে কিন্তু শেখ হাসিনা পালানোর আহ আর কোন দল ছিল না, কিন্তু দেখেন শেখ হাসিনা পালানোর পর কিন্তু মাইকেলাল চলে আসছে। এই মাইকেলালের সাথে বিএনপি আসলে এখন টিকে থাকতে পারবে কিনা, এই প্রশ্ন ঘোরাঘুরি করছে বাংলাদেশের নটিজনদের মাথায়। চিন্তা করতে পারেন তারেক রহমান কতটা অগ্রিম চিন্তা করেছেন। আসলেই তার দেশ চালানোর গুণাবলী আছে। এখন ডাকসু নির্বাচনের পর আপনি যদি দেখেন, গভীরভাবে চিন্তা করেন, জামাত ইসলাম ভালো নাকি খারাপ সেটা বাদ দেন, শিবির ভালো নাকি খারাপ সেটা বাদ দেন, পাবলিক কিন্তু ভোট দিচ্ছে। ডাকসু না জাকসুতেও মানুষ কিন্তু তাদের ভোট দিচ্ছে, তাদের চাচ্ছে। জাকসুতে দেখলাম বিএনপি নির্বাচন বয়কট করলো, এখানেও কিন্তু বিএনপির দুর্বলতা প্রকাশ পাচ্ছে। জাকসু কেন বিএনপি ছাত্র দল বয়কট করলো সেটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব সন্ধ্যার মধ্যেই। সেখানে আপনি যে কারণে বয়কট করুন, হাজারটা কারণ দেখাইলেন, সেই কারণগুলো মানুষ কিভাবে নিচ্ছে সেটাও কিন্তু ভাবনার বিষয়। মানুষ এখন বিএনপির নেতাদেরকে ভোটের মাঠে জামাত শিবিরের সাথে টিকে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। সারাদিন ভোটের পর আপনি বিকালে 4টার পরে ভোট বর্জনের ঘোষণা দিবেন, ভোট থেকে সরে দাঁড়াবেন কেন? হারার ভয়ে ভোট বর্জন কিনা, এসব কিন্তু প্রশ্ন তুলছে। মানে বিষয়টা এমন হলো না যে বিখ্যাত হইয়া কুত্তা সামলা, মানে গো হারার থেকে ইজ্জত নিয়ে কেটে পড়ি। এতে কি বিএনপির লাভ হলো? কোনো লাভ হয়নি, বরং লস লস হয়েছে বেশি। আচ্ছা, এই ছাত্র দলের কারণে মূল দল বিএনপিকে মানুষ প্রশ্ন করছে বর্তমান সময়ের জনপ্রিয়তা নিয়ে। ছাত্র দল জাকসুতে নির্বাচন বয়কট করে ছাত্র দলের স্থানীয় নেতাকর্মীর মান সম্মান রক্ষা করলেও সংকটে পড়েছে বিএনপি। মানে বাপের মানুষের জুতা দিয়ে পিড়াইতেছে, এইদিকে সন্তান কোন রকম নিজের ইজ্জত নিয়ে কোন রকম বেঁচে বাড়িতে আসছে। ব্যাপারটা কেমন না? যাই হোক, এই যে বিএনপির পলিটিক্যাল দুর্বলতা, এই দুর্বলতাকে কাজে লাগাচ্ছে কারা, ফায়দা লুটতেছে কারা? আপনি খেয়াল করলে দেখবেন এটাকে কাজে লাগাচ্ছে দুই চিরশত্রু, জামাত এবং চরমনাই। আমরা দেখেছি তারা দুইটি দলে ইসলামপন্থী হলেও তাদের
আকীদাগত পার্থক্যের কারণে একে অংশের মাংস খাইতো এক সময়, মানে ডাইরেক্ট কামড়ায় খাইতো না, সোশ্যাল মিডিয়ায় তাদের বিভিন্ন বক্তের মাধ্যমে একে অন্যের প্রতি হিংসাত্মক মনোভাবের প্রকাশ করত। কিন্তু বিএনপির রাজনৈতিক দুর্বলতার কারণে এখন সেই সব শক্তিগুলো একত্রিত হচ্ছে। আগামী নির্বাচনের আগে বাংলাদেশের মাটিতে একটা বড় ধরনের ইতিহাস তৈরি হয়ে যেতে পারে, যেটা গত 50 বছর হয়নি। আপনি মনে করেন জাকসুর এই ঘটনা কিন্তু অটোমেটিক জামাতের ভোট বাড়াচ্ছে, এবং কি আপনি আমি বা বিশ্লেষকরা যে তাদের নিয়ে সমালোচনা করব বা সেই ফ্যাসিবাদী ত্যাগ 71 ছাড়া, লুঙ্গির তলে রাজনীতির বিষয়টা ছাড়া, ভাই রাজনীতি তো রাজনীতি, প্রকাশ্য বা গুপ্ত। আচ্ছা, এমনও তো হতে পারে বিএনপির ভিতরে জামাতে শত শত কর্মী লুকিয়ে আছে, যে বিএনপির কোথায় কখন বৈশা কি পরিকল্পনা করে সেটা জানার জন্য। হতেই তো পারে বাইরে। এটাই পলিটিক্স, এটাই রাজনীতি, পলিটিক্সে এটাই হবে, এটার নামই পলিটিক্স। যাই হোক, এখন বিএনপির জন্য টেনশনের বিষয় হচ্ছে বাংলাদেশের আরেকটা ভাগ, বড় ভাগ, ছোট ভাগ অথবা মেজো ভাগ, যাই বলেন না কেন, ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফজলুল করিম সাহেব। তাকে ভাগ বললাম কেন, আমি হাসিনার পতনের পর তার ভূমিকাটা দেখেছি। বাংলাদেশের অনেক রাজনৈতিক দল থাকলেও সে আন্দোলনের সময় কোনো বড় মাপের নেতাকে কিন্তু সরাসরি মাঠে রাজপথে দেখা যায়নি, যেভাবে ফজলুল করিম সাহেব ছিলেন একদম প্রকাশ্য। তো তিনি আপনার গতকালকে বলেছেন, মানে গতকালকে তিনি এক হুঙ্কার দিলেন। সেই হুঙ্কারে তিনি বললেন, আমরা ইসলামী দলগুলো আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করার চিন্তা করছি। তিনি পিআর দাবি করেছেন এবং আরো বলেছেন, বর্তমানে যে প্রশাসন, এই প্রশাসন দিয়ে কখনোই সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। প্রশাসনকে ঢেলে সাজাতে হবে, না সাজালে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে বাম এবং ভারতপন্থীদের চিরতরে কবর রচিত হয়েছে। ঘটনা কিন্তু সত্যি। এই নির্বাচনের মাধ্যমে ইসলামপন্থীদের বিজয় হয়েছে, এটাও সত্যই বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এতদিন কোন ঠাসা ছিলাম, সেখানে মুসলমানদের ঠিক মতো চলতেও দেওয়া হয়নি, বুক ফুলিয়ে চলতে ফিরতে দেয়নি। সেখানে এই নির্বাচনের মাধ্যমে বামপন্থীদের কবর রচনা করে ইসলামপন্থীদের উত্থান হয়েছে। তো তিনি আরো বলেছেন যে আগামী যে জাতীয় নির্বাচন আসছে, সেই নির্বাচনের ফলাফল বাংলাদেশ ইতিহাস ভেঙে ভিন্ন দিকে যাবে ইনশাল্লাহ। এবং তিনি বিএনপির পূর্বের ইতিহাস, 5বারের দুর্নীতি চ্যাম্পিয়ন এবং বর্তমান রাজনৈতিক কার্যক্রম নিয়ে আরো অনেক কিছু নিয়ে তিনি কঠোর সমালোচনা করেছেন। তো এখন ইসলামী দলগুলোর সাথে জামাত ইসলামের ঐক্যর আলোচনাটা আসলে তলে তলে চলতেছে, এটাই পলিটিক্স। জামাত এককভাবে বিএনপি কে ডিবেট করে ক্ষমতা বা সংসদে যাবে, এটা জামাতের জন্য কষ্টকর, এটা আসলেই কষ্টকর। কিন্তু আপনি যদি হেফাজত ইসলাম, তারপরে চরমনায়ের অনুসারী আরো যে দলগুলো আছে, বেশ কয়েকটা বড় দল আছে ইসলামপন্থী, তারা যদি সবাই মিলে একটা টিম আসলে করে ফেলে জামাতকে উস্তাদ মাইনা, তাহলে নির্বাচন ফলাফল বদলে যাবে, এটা কনফার্ম। আগেই বলে দিচ্ছি, 100% বদলে যাবে। কারণ ইসলামপন্থী দলগুলোর মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে চেইন অফ কমান্ড, যেটা আওয়ামী লীগ বিএনপির মধ্যে নাই। তারা সামরিক বাহিনীর মতো চেইন অফ কমান্ডকে ফলো করে, মানে আমিরের বলছে তো বলছে, ডান বাম দেখার সময় নেই, জীবন লাগলে জীবন দিয়ে দিবে, কারণ আমিরের আদেশ, আমিরের কমান্ড। আপনি দেখবেন হুজুররা যখন গরম হইয়া যায়, ভাই এরা কি ঘটাইতে পারে অনেকের আইডিয়ার বাহিরে, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু বিএনপি বা আওয়ামী লীগের ভিতরে আপনি এই জিনিসটা পাবেন না। চেইন অফ কমান্ড তো দূরে থাক, দেখবেন সেন্ট্রাল থেকে একজনকে একজনের নাম আসলে 3জন বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যায় একটি আসনে, কিন্তু ইসলামপন্থী দলগুলোতে সেটা নাই। আগামী নির্বাচনে দেখবেন বিএনপির এক এক আসনে নমিনেশন যাবে 10জন, নমিনেশন চাবে 10জন করে, সেন্ট্রাল থেকে যাচাই বাছাই করে ফাইনালি একজনকে দিবে। কিন্তু বাকি 9জন দেখবেন তলে তলে মনোনয়ন পাওয়া ব্যক্তির বিরুদ্ধে কাজ করবে। কেন কাজ করবে? জামাতের লোক এমপি হয়ে যাক, কোনো সমস্যা নেই, আমার সাথে মিল্লা চলবো, আমার ক্ষতি করব, কিন্তু আমার দলের লোকটা মনোনয়ন পাইলো, আমি পাইলাম না, আমি একজন ভাগ, সে সিংহ,
আরেকজন হাতি। আমাদের ক্ষমতা সমানে সমান। তো সে দলের মনোনয়ন পেয়েছে, এখন সে যদি এমপি হয় তাহলে তো ক্ষমতা তার আরো বেড়ে যাবে। তার ক্ষমতা দীর্ঘায়িত্ব করার জন্য আমার ক্ষতি করতে পারে বা করবে, যেমনটা আওয়ামী লীগ করেছে আমরা দেখেছি। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করেও নিজ দলের দ্বারায় নির্যাতিত হয়েছে, মামলা খেয়েছে, মামলার শিকার হয়েছে, এমন হাজার হাজার নেতাকর্মী আমরা দেখেছি। কারণ কি জানেন, ওই যে 10 জনের থেকে একজন একবার এমপি হয়েছে, ক্ষমতা হাতে পেয়েছে, তখনই তার সমকক্ষ যারা আছে তাদেরকে ধরেছে, এলাকা ছাড়া করে, এলাকা ছাড়া মায়ের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কোন ঠাসা করে রেখেছে। কিন্তু আপনি দেখবেন তারা নিজ দলের মধ্যে গ্রুপিং তৈরি করে, নিজেদের মধ্যে কোন্দল থাকলেও সুসম্পর্ক ছিল সেখানকার স্থানীয় বিএনপি বা জামাত নেতার সাথে। এর কারণ কি? এর কারণ হচ্ছে বিএনপি বা জামাতের নেতারা তো আর ক্ষমতার ভাগিদার না। তারা লুটপাটের ভাগ, মানে তার লুটপাটের ভাগ তো বিএনপি বা জামাতের নেতারা নিতে আসবেন না। তো তেমনি বিএনপি যখন আগামীতে নির্বাচনে যাবে, তখন এই সব বিষয়গুলো চেইন অফ কমান্ডকে ফলো না করে বা আওয়ামী লীগের মতো আচরণ করে, তখন কিন্তু তাদের কারণে তাদের বিপর্যয় 100% হবে, নিজেদেরকে নিজেরাই ডুবিয়ে দিবে। বিপরীতে জামাত ইসলাম অলরেডি 300 আসনে একজন করে প্রার্থী দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। কিন্তু যখন ইসলামপন্থী দলগুলোর মধ্যে ঐক্য হবে, তখন হয়তো জনপ্রিয়তা দেখে আসন ভাগাভাগি করে নিবে। কোথাও হয়তো জামাত নেতার জনপ্রিয়তা বেশি, আবার কোথাও হেফাজত নেতার জনপ্রিয়তা বেশি, আবার কোথাও চরমোনাইয়ের জনপ্রিয়তা। তো সেই সব বিবেচনা রেখে কাউকে বসাবে, কাউকে দাঁড় করাবে, সবাই মিলে তার জন্যই কাজ করবে এবং সরকার গঠন তারা করবে। এরপর কি হবে পরেরটা পরে দেখা যাবে। আপনি বিএনপির নেতা কর্মীরা এখনো তারেক রহমানের কথাই বুঝে উঠতে পারেনি যে এমন কিছু করা যাবে না, জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে এত বড় একটি দলকেও আর খুঁজেই পাওয়া যাবে না। এই যে দেখেন, গত 1 বছরে যে আপনারা বিএনপি নেতা কর্মীরা মিলে বিএনপি দলটার যে হাল করেছেন, দলটার জনপ্রিয়তা শীর্ষ থেকে গিয়ে এখন তলানিতে ঠেকেছে। এখান থেকে সেখান থেকে পজিটিভ লাগাতে হবে, কাম করতে হবে, ভায়োলেন্সের রাজনীতি থেকে সরে আসতে হবে, চাপাবাজির রাজনীতি ছেড়ে দিতে হবে, যোগ্য ব্যক্তিকে সামনে আনতে হবে, তৃণমূল পর্যায়ের কমিটিগুলোকে ঢেলে সাজাতে হবে। কারণ আপনি এমপি প্রার্থী হলেন, দল থেকে মনোনয়ন পেলেন, কিন্তু যখন ভোট খুঁজতে যাবেন, তখন আপনি যাকে নিয়ে গেলেন সেই এলাকা বা মহল্লা কমিটির নেতাদেরকে আপনি ভোট খুঁজতে সাথে নিয়ে গেলেন, তখন আপনাকে ভাবতে হবে যে ব্যক্তিকে নিয়ে আপনি ভোট খুঁজতে গেলেন তার অতীত কি? তাকে দেখলে আপনার ভোটার বাড়বে নাকি কমবে, সেটাও কিন্তু চিন্তা করতে হবে। ক্লিন ইমেজের লোক দিয়ে তৃণমূলের কমিটিগুলো এখনই ঢেলে সাজান। বিশ্বাস করেন, আমি এমন অনেক নেতাকে দেখেছি তৃণমূল পর্যায়ের রাজনৈতিক ভাবে তার কর্মী থেকে বেশি কিছু হওয়ার যোগ্যতা নেই, মেন্টালি বলেন, শারীরিক বলেন বা সামাজিক ভাবে। আপনি তাকে কর্মী হিসাবেই রাখতে পারেন, কিন্তু যখন আপনি তাকে পদ দিবেন বা দল থেকে দিয়েছে, তখন দেখা গেল সে এর কাছে 500 টাকা খুঁজতেছে, এর কাছ থেকে চা পান বিড়ি খুঁজতেছে, দোকানপাটে বাকি করে, দোকানপাটে বাকি টাকা পরিশোধ করে না, কোথাও একটা বিচার করতে পারলে সেখান থেকে 2 থেকে 3 হাজার টাকা খায়, সমাজের মাদকের মূল হুতায় পরিণত হয়। এমন নেতা বিএনপিতে হাজার হাজার আছে। তো তারা যখন একটা বড় জায়গায় বসে যায়, তখন লোকাল পিপল, স্থানীয় সাধারণ জনগণ তখন কি চিন্তা করে? তখন তারা এটাই চিন্তা করে, আরে বাপরে, এই লোক যদি একবার ক্ষমতায় আসে, তখন তো এলাকার রাস্তার মাটি পাথর বিচ্ছা খাইয়া বসে থাকবে। নেতা হয়তো ভালো, একদম এমপি লেভেলে যিনি আছেন তিনি যোগ্য ব্যক্তি, জনপ্রিয়তা আছে, বাট এরপরের জায়গাগুলো আপনি কম্পারিজন করেন। আওয়ামী লীগের সময় এইগুলোই ছিল, টোকাই, চোর, বাটপার, ইয়াবা ব্যবসায়ী, আবাখোর। তো এই বিষয়গুলো কি সাধারণ পিপল পজিটিভ নিছে? না, নেয়নি, একদম জায়গা মতো বলে দিচ্ছে। এবং বিএনপি তো এইসব ক্যারেক্টার লোকজন অ্যাভেলেবেল আছে। এখন তারা দলের দুঃসময়ে দলের সাথে ছিল বলে শিক্ষিত স্মার্ট ভদ্রলোকগুলোকে প্রাধান্য না দিয়ে চোর, বাটপার, সিটার, ইয়াবা খোরদেরকে আপনি মসজিদ কমিটি, স্কুল কমিটি, বাজার কমিটি, ব্যবসা মাদ্রাসা কমিটিতে বসিয়ে দিয়েছেন। তো
তো সাধারণ জনগণ বিষয়টা কিভাবে নিচ্ছে সেটার দিকেও খেয়াল রাখে। বিএনপির প্রতিটি জেলা ভিত্তিক সিনিয়র নেতাদেরকে, আসন ভিত্তিক সিনিয়র নেতাদেরকে অবশ্যই কনসার্ন করতে হবে। নয়তো তারেক রহমান লন্ডন বসে বসে বারবার যে কথাটা বলতেছেন সেটাই বাস্তবে রূপান্তর হবে। আপনি নিজেই বাস্তবে দেখবেন অনেক খারাপ হয়ে যাবে সবকিছু। সো রাজনীতিতে পজিটিভলি ব্যাক করে যোগ্য মানুষ বিএনপিতে হাজার হাজার লক্ষ লক্ষ আছে, তাদেরকে সামনে নিয়ে আসে। অযোগ্য লোককে দলের অযোগ্য লোক দলে খাটছে ভালো কথা, আলাদাভাবে তাকে সম্মান দেন, কিন্তু মূল পয়েন্ট গুলোতে বসায় না। যে পয়েন্ট গুলোতে মানুষের সাথে ডিল করতে হয়, মানুষের সাথে মানুষ নিয়ে কাজ করতে হয়। দর্শক, শেষ করব প্রিয় লেখকের চমৎকার একটি লেখা আপনাদেরকে শুনিয়ে। মাওলানা শরীফ মোহাম্মদ তিনি লিখেছেন, দক্ষিণ এশিয়ায় ক্ষমতার রাজনীতি করাটা কঠিন হয়ে যাচ্ছে, এখানে রাজনীতি না করাই ভালো। রাজনীতি করলে জন আস্থাভাজন ও ভালো রাজনীতিটাই করা লাগবে, করা ভালো। তাও করতে না পারলে আপনি হেলিকপ্টারের ঝুলন্ত রশি ঝুলে থাকার প্রশিক্ষণ রাখাটাও ভালো। এই অঞ্চলে ক্ষমতার চেয়ার থেকে হেলিকপ্টারের রশির দূরত্ব কিন্তু বেশি না। এখানেই শেষ করছি। এই ভিডিওর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।